আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। এই দিনে স্বৈরাচারের পতন হয়েছে। জুলাই বিপ্লব সুযোগ এনে দিয়েছে আলেমদের এক হতে হবে। ঐক্যই শক্তি, শক্তি শান্তি। এই সুযোগ 54 বছর আর আগে আসে নাই। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, আগামী 50 বছর আপনাদের পস্তাতে হবে। ফেসিবাদ বিদায় নিয়েছে। 1400 জন শহীদের রক্তের বিনিময়ে আমরা মুক্তির দিশা পেয়েছি। গুড গভর্নেন্স যদি না থাকে, সুশাসন যদি না থাকে, দেশে প্রশাসনিক রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়। এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশকে আমরা প্রত্যেকে ভালোবাসি। এই দেশে আগামী দিনে নতুন কোনো ফেসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। 1 বছর পার হয়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসাবে আমরা রাত দিন পরিশ্রম করেছি। আমি আমার মন্ত্রণালয়ে বিভিন্ন উইঙ্গে রাত দিন পরিশ্রম করেছি এটা সুশাসন নিশ্চিত করার জন্য। আর কয় মাস যে বাকি আছে, ওইটাও আমরা রাত দিন পরিশ্রম করে কাজ করে যাব। আগামী দিনে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে আসবেন, তারা একটা সুন্দর ব্যবস্থাপনা তাদের জন্য আমরা রেখে যাব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে। 1 নম্বর শিক্ষা, জোর করে ক্ষমতায় থাকা যায় না। এটা জুলাই বিপ্লবের শিক্ষা। গুম খুন আয়নাগর করে হাজার হাজার মামলা দিয়ে জনগণকে চিরকালের জন্য দমিয়ে দাবিয়ে রাখা যায় না। বিদায় নিতে হয়, করুণ বিদায় পরিণতি হয়। এটাই জুলাই বিপ্লবের। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং আমরা চাই এই আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল অ্যান্ড ইনক্লুসিভ, সুষ্ঠু, শান্ত, সমৃদ্ধ। এবং আমরা ইতিমধ্যে লেভেল প্লেইং ফিল্ড, প্রত্যেকের অধিকার, নির্বাচন করার যে অধিকার, সুযোগ আমরা নিশ্চিত করব। আপনারা নির্বিঘ্নে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট দিতে পারবেন, এবং এই ভোট হবে দিনের আলোতে, রাতের আঁধারে নয়। এটা রিমার্কেবল ভোটিং সিস্টেম আগামীতে আমরা করব। কেউ যাতে পেশি শক্তি ব্যবহার করে ব্যালট বক্স ছিনতাই করতে না পারে, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা চাই দেশের মানুষ যাদেরকে ভোট দিবেন তারাই ম্যান্ডেট প্রাপ্ত হয়ে আসবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেব। মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল অনেকের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যাবে। আমরা প্রথম দিন থেকে প্রস্তুত ছিলাম যে একটা পরিবেশ, সাধারণত বিপ্লবের পরে আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর। ব্যাংকের 80 ভাগ টাকা লুটেরা শক্তি লুট করে নিয়ে গেছে। 80% টাকা, ইন্স্যুরেন্সে টাকা নাই। ব্যাংকগুলো তারল্য সংকটে, ব্যাংকগুলো মুমূর্ষু অবস্থা। আমরা যখন গত বছর 8ই আগস্ট দায়িত্ব নিই, তখন ব্যাংকের রিজার্ভ ছিল $20 বিলিয়ন। এই 1 বছরের ভিতরে আমরা $31 বিলিয়ন রিজার্ভে মজুদ রেখেছি, এবং একটা সাউন্ড ইকোনমিক সিস্টেম আমরা দিয়ে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চেষ্টা করেছি। 16-17 বছরের জঞ্জাল 1 বছরে পরিষ্কার করা যায় না। একটা বিশেষ দল নিজেদের লোক ঢুকে দিচ্ছে সব জায়গায়, তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হয়ে গেছে, অন্য মানুষ আসতে পারে নাই। এগুলো পরিষ্কার করতে সময় লাগবে। আমরা আশাবাদী আগামী দিনে যারা আসবেন তারা জনগণের পালস অনুধাবন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, জুলাই বিপ্লব সুযোগ এনে দিয়েছে আলেমদের এক হতে হবে। ঐক্যই শক্তি, শক্তি শান্তি। এই সুযোগ 54 বছর আর আগে আসে নাই। এখানে কোনো মিথ্যা মামলা নাই, এখানে কোনো খুন গুম আয়নাগর নাই। আমরা একজন মানুষকে গুম করি নাই, আমরা ক্রস ফায়ার দিয়ে কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি আমরা করি নাই। আমরা স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি। এটা এক বিশাল সুযোগ এনে দিয়েছে আলেম ওলামা যারা আদর্শকে পছন্দ করে, তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, আগামী 50 বছর আপনাদের পস্তাতে হবে। ত্যাগ স্বীকার করুন। এই ঐক্য পাকিস্তান হওয়ার পরে 1947 সনের পরে আলেম ওলামারা এক হয়েছেন 56 সনে। 52 দফা, বিভিন্ন মতাদর্শের আলেম, বিভিন্ন মাকাতেবে ফিকির, ডিফারেন্ট স্কুল অফ থটের ওলামায়ে কেরাম 22 দফা, 22 নাকাত, 22 ডিমান্ড করে আলেমরা একটা ফর্মুলা দিয়েছিলেন। 56 সনের শাসনতন্ত্র রচিত হয়েছে। জাক ইস্কান্দার মির্জার কারণে, পাকিস্তানের সামরিক বাহিনীর কারণে সেটা সফল হয় নাই, কিন্তু আলেমরা এক হয়েছিলেন। এখনও ভারতের যখন কোনো বিপদ আসে, সব শ্রেণীর আলেম এক প্ল্যাটফর্মে আসে। এক জেহেতি কনফারেন্স হয়, দেওবনে হয়, হায়দ্রাবাদে হয়, রামপুরায় হয়, সব জায়গায় হয়। বাংলাদেশের আলেমদেরকে শিক্ষা নিতে হবে। একলা চলো নীতি আমরা কাঙ্ক্ষিত পথে, কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো না। ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমাদের পৌঁছতে হবে। বাংলাদেশে আগামী দিনে আলেমরা যদি এক হতে পারেন,
আমরা যারা হাম ফিকির, হাম মাকতাব, হাম মাশরাফ, হাম দিল, হাম খেয়াল, একই চিন্তা চেতনার মানুষরা যদি আমরা এক জায়গায় মিলিত হতে পারি, নতুন প্রবাদ সূচিত হবে, নতুন ইতিহাস রচিত হবে আগামী দিনে। আপনি কল্পনা করতে পারবেন না। আসুন এর জন্য আমরা প্রস্তুতি নিই। আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ের অধীনে গেল বছর আমরা একটা নির্বিঘ্ন, স্বচ্ছন্দ, কনভেনিয়েন্ট একটা হজ জাতিকে উপহার দিয়েছি। একজন আলেমকে মন্ত্রী বানাই, 2 জন আলেমকে পার্লামেন্টে পাঠাই, এই দেশে আদর্শিক রাষ্ট্র করা সম্ভব নয়। বিপুল সংখ্যক পার্লামেন্টে মেম্বার লাগবে। 5-10 জন আলেম যদি মন্ত্রী পরিষদে থাকে, তাহলে যে কোনো ডিসিশন হবে কোরআন এবং হাদিস ভিত্তিক। 1-2 জন পাঠিয়ে কিছু হবে না, ওনার আশেপাশে তো লোক নাই। আমি সবসময় বলি, আলেমদের মধ্যে একটা গ্রুপ থাকা দরকার, যারা স্পেশালাইজড আলেম, ভালো মুফতি, ভালো মুহাদ্দিস, ভালো মুতাকাল্লিম, ভালো মুফাসসির, ভালো বক্তা, ভালো লেখক, ভালো অনুবাদক, ভালো পার্লামেন্টারিয়ান, ভালো সংসদ সদস্য আমরা যদি পাঠাতে পারি, চেহারা পাল্টে যাবে। সচিবালয়ের ভিতরে কয়জন আলেম সচিব আছে? আমার যখন একজন অ্যাডিশনাল সেক্রেটারি লাগে, একজন জয়েন্ট সেক্রেটারি লাগে, একজন ডিএস লাগে, ডিপটি সেক্রেটারি লাগে, ডানে বামে সামনে পিছনে কেউ নাই। ওই বিগত 16-17 বছরে যারা রিক্রুট, তারাই তো। আমি মানুষ পাবো কই? আমাদের মানুষ তৈরি করতে হবে। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সচিব, নতুন ডিসি, নতুন ইউনো হওয়ার জন্য আপনারা তৈরি থাকুন। কেবল জিন্দাবাদ দিলে হবে না, গরম গরম বক্তৃতা করলে হবে না, পরিকল্পনা মাফিক এগিয়ে আসতে হবে, যাতে বাংলাদেশ একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত হতে পারে। এবং আমরা সবসময় লক্ষ্য করেছি, বাংলাদেশে ধর্মকে নিয়ে কটূক্তি করা, ব্যঙ্গোক্তি করা একটা ফ্যাশনে পরিণত হয়। কিছুদিন পর তারা মাথা ছাড়া দিয়ে ওঠে। আলহামদুলিল্লাহ দেশের তৌহিদি জনতা এই কটূক্তির বিরুদ্ধে সবসময় প্রতিবাদ মুখর হয়েছে। বাংলাদেশে আইন আছে, যে কোনো ধর্মের বিরুদ্ধে, ধর্মীয় নেতার বিরুদ্ধে কোনো আপত্তিকর মন্তব্য, কোনো কটূক্তি যদি করে, তাহলে বিদ্যমান আইনে তার সাজা হবে। আমাদের দেশে কিছু লোক ফেসবুকে এগুলো লিখে ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য। আমাদের সচেতন থাকতে হবে। বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে পূজা এবং ঈদ, রোজা একসাথে চলেছে এই দেশে। মুসলমানরা মসজিদে যায়, হিন্দুরা মন্দিরে যায়, বৌদ্ধরা পেগোড়ায় যায়, খ্রিস্টানরা চার্চে যায়, কোনো ধরনের কোনো সংঘাত নাই। আজকে আমার খুব ভালো লাগছে যে আমাদের চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা মহোদয় ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গত বছর 8ই আগস্ট যখন আমরা দায়িত্ব নিই, তখন দেশে সরকার ছিল না, পার্লামেন্ট ছিল না। হাইকোর্ট বলেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশ চালাতে হবে। তারাই আগামীদের নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। বহু সংকট, বহু বিপদ, বহু সংখ্যা আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। আপনারা প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন, কেউ যাতে নির্বাচনকে ভণ্ডুল করতে না পারে, কেওস এন্ড কনফিউশন তৈরি করে গোলা পানিতে যাতে মাছ শিকার করতে না পারে, আপনাদেরকে সচেতন থাকতে হবে। নির্বাচন যাতে অর্থবহ হয়, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হয়, সরকারের এজেন্সি সচেতন থাকবে, সজাগ থাকবে। আপনাদেরও সজাগ থাকতে হবে। সরকার সজাগ আছে, আপনাদেরও সজাগ যদি থাকতে পারেন, তাহলে আগামী নির্বাচন ইনশাআল্লাহ জনগণের কাছে, বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে। আমরা একটা নতুন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবো। তাহলে কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক ধারাবাহিকতা চলবে। ধারাবাহিকতা দিয়ে আমরা অগ্রসর হবো। এদেশ আমাদের সবার, আমরা এই দেশকে মহব্বত করি। আমাদের আসল শত্রুকে তাকে টার্গেট করতে হবে। এই দেশ চলবে, এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা মতো এই দেশ চলবে। কোনো বিদেশি প্রেসক্রিপশনে এ দেশ চলবে না। অতএব আসুন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমামদের, আলেমদের, খতিবদের নিয়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের তৈরি থাকতে হবে। প্রয়োজনে আমরা আবারও রক্তের নজরানা দেব। ফেসিবাদকে এই দেশে আমরা প্রতিষ্ঠা হতে দেব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।